হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের যে বশীকরণ টিপসটা দিয়েছি, অ্যাপ্লাই করতে থাকো। অবশ্যই কিন্তু ফলাফল আমাকে জানাবে, আর ফল তো তোমরা অবশ্যই পাবে। তাহলে চলো আজকে আমরা সোজা ঘটনায় যাবো। বেশি কথা বলে সময় নষ্ট করব না। সবাইকে বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে নাও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ঘটনাগুলো তোমাদের আত্মীয় পরিজন প্রিয়জনের সাথে শেয়ার করবে, শেয়ার করতে ভুলো না। আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। কেন করছো না এখনো? বসে আছো? কত টিপস তোমাদের কাছে আসতে চলেছে, কত কত সত্য ঘটনা আসতে চলেছে। পুজোতে কিন্তু আমি ঘটনা তোমাদের দেব। হ্যাঁ, পুজোতে হয়তো অষ্টমীর দিন আমি না দিতে পারি, কারণ সেই দিন সবাই মোটামুটি বাইরে যায়। কারণ গত বছরও কিন্তু আমি দুদিন ঘটনা দিইনি। অনেক মারাই বলেছেন যে আমরা বাইরে বেরোই না, আমাদের সেই বয়স নেই, আমরা বাড়িতে থাকি, আমরা তোমাকে খুব ভালোবাসি, তোমার ঘটনা শুনতে ভালোবাসি। পুজোর সময় তুমি ঘটনা দেবে, তাই জন্য সবার জন্য বলছি, হয়তো অষ্টমীর দিন কি সপ্তমীর দিন, যে কোনো একটি দিন আমি বেরোবো আমার পরিবারকে নিয়ে, সেই দিন আমি ঘটনা দেব না। এছাড়া প্রত্যেক দিন আমার ইউটিউব পরিবারের কাছে কিন্তু আমি আসবো ঘটনা নিয়ে। তাহলে চলো আজকে সোজা ঘটনায় যাই। তোমাদের আমি গতকাল বলেছিলাম আজকে কিন্তু দুটো ঘটনা আছে। কালকে তোমরা দেখেছো আমি কমেন্ট পড়তে পড়তে একটা মন্দারমণির ঘটনা আসে, দারুণ ভয়ের ঘটনা। ওই ঘটনাটা পড়ছিলাম, তো সেই ঘটনাটা বলবো। তার আগে একটি বকখালির ঘটনা বলবো। যেই হোটেলে বকখালির আমি বলবো, তোমরা কেউ কোনোদিন উঠবে না সেই হোটেলে, মানে ওই হোটেলে যাবে না। কারণ আমাকে প্রায় 5-6 জন ওই হোটেলের ঘটনা কিন্তু অলরেডি বলেছে। আমি পার্সোনালি সেই হোটেলে গিয়েও দেখেছি। বিশ্বাস করবে না, আমি তো রুম নেব না বলেই গেছি, তবুও রুম নেব বলে খোঁজ করে আমি সেই হোটেলে যাই। আসলে দেখো, সবার কথা মতো সত্য মিথ্যাটা একটু কোনো কোনো সময় যাচাই করতে হয়। যখন আমি যাই তখন আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করি। দিনে বলো কি সন্ধ্যাবেলা, মানে রাতের দিকে, ওই হোটেলে কিন্তু একটা রুমেও লাইট জ্বলে না। ওই হোটেলে লোক কিন্তু যায় না। আমি এইবার যখন গেলাম, মানে দুদিন আগে, তার আগের বার লাস্ট ইয়ার যখন আমি গেলাম, তখন আমি জিজ্ঞেস করছিলাম একজন টোটোওয়ালাকে যে আচ্ছা, দাদা ভাই, আপনাদের যে এখানে এই হোটেলটা, ওই হোটেলের কাছে উনি দাঁড়ান। আমি বললাম না না, আমি এই হোটেলে যাব না। উনি সাথে সাথে কেন, কি দেখেন, কিছু বললেন না। আদার্স হোটেলগুলোর সামনে কিন্তু উনি দাঁড়িয়ে বলছিলেন, না দেখতে গেলে ম্যাডাম দেখেন না, খুব ভালো হোটেল, রুমগুলো ভালো, হ্যাঁ না তা না বলছিল। কিন্তু ওই হোটেলের সামনে যখন দাঁড়ায়, আমি নামিনি, তখন কিন্তু সে আমাকে কোনো কথা বলেনি যে কেন যাবেন না, একবার যান দেখেন বা কিছু। আমি উল্টে যখন না করি, উনি যখন গাড়ি নিয়ে এগোতে থাকে, তখন ওনাকে আমি হাসতে হাসতে বলি, আচ্ছা দাদা ভাই, আমি শুনেছি এই হোটেলটায় নাকি কিছু ভুতুড়ে ঘটনা ঘটে। তখন একটু চুপ করলো, কথা বলছিল, চুপ করে জাস্ট 2 মিনিট পর উনি বললেন, না না, কে বলেছে আপনাকে? না না, কই, আমরা তো জানি না। আমি তখন বললাম, হ্যাঁ, আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, তো ওখানে অনেকেই সত্য ঘটনা নিজেদের মতো করে প্রকাশ করে আমাকে, কি ঘটেছে না ঘটেছে তাদের অভিজ্ঞতা। আমি সেখান থেকেই পেয়েছি যে এখানে আহ, কিছু একটা ঘটে। অনেকে বলেছে, দেখো, একটা হোটেলে একজন বললে সেটা তার ভুল হতে পারে, আমি বলছি না ভুল, কখনোই না, কিন্তু তবুও আমি ভাবলাম ভুল হতে পারে। কিন্তু একটা হোটেলের নামেই যদি বারবার বারবার আমাকে ঘুরতে গিয়ে কোনো দর্শক বন্ধু ঘটনা পাঠাতে থাকে, সেই হোটেলের নাম বলতে থাকে, তাহলে সেই হোটেলে নিশ্চয়ই নিশ্চয়ই তো কিছু আছে। তো সেরকমই আমাকে সেই ভাই, কিন্তু সেই দাদা ভাই কোনো উত্তর দিতে পারেননি। এবারেও যখন গেলাম, আমাদের ড্রাইভার ভাইকেও আমি বলছিলাম এই হোটেলে কোনোদিন পর্যটক নিয়ে আসবে না। ও বললো কেন? আমি বললাম দেখো তো, হোটেলটা সাদা রঙের রং করা, ছোট্ট হোটেল, দোতলা, একদম ছোট্ট জায়গার মধ্যে, মানে দেখলে পারেই না মনে হবে যে হ্যাঁ, হোটেলটার মধ্যে কিছু তো আছে। একটা আমরা দেখলে তো বুঝতে পারি, একটা কোনো জায়গায় ঘুরতে গেলে পরিবেশটা ভালো দেখলে বাহ, কি সুন্দর বাগান টাগান সাজানো। আবার একটা জায়গায় গেলাম, একটা মরা মরা ভাব, একটা শ্মশান শ্মশান, লোকজন নেই, কিরকম ফাঁকা ফাঁকা। হোটেলের স্টাফ গুলোরও চাউনি আলাদা, একটা চোখে মুখে যেন আতঙ্ক, ভয়।
ডিপ্রেশন, তো সেটাও আমরা কিন্তু আমাদের চোখ কিন্তু ঠিক ক্যামেরার মতো ক্যাচ করে নেয়। তো এইবারও আমি লক্ষ্য করলাম সকালবেলা যখন ঢুকি ওই হোটেলের পাশ দিয়ে, তখন দেখলাম হোটেলটা ফাঁকা। এমনকি কেউ কোনো বোকার এসে আমাদেরকে বলেনি, জানি না আমার গাড়ির পেছনে বেঙ্গলি ব্লগার সোনা ইউটিউব লেখা আছে বলে নাকি কেউ এসে বলেনি যে ম্যাডাম রুম লাগবে। অন্য অন্য হোটেলের সামনে দাঁড়াচ্ছিলাম যখন, বলছিল এই রুমে চলুন দেখুন ভালো রুম, এই ওই যা ওদের কাজ, কিন্তু ওই হোটেলের সামনে কেউ বলেনি আমাদের। আবার যখন যখন হেনরি আইল্যান্ডে যাই, কার্গিল যখন বিচে যাই, বা আদার্স যে প্লেসগুলো সব ভিজিট করে যখন ঢুকছি হোটেলে আমার নিজের গাড়ি করে, তখনও দেখছি সেই হোটেলটা একটা রুমেও লাইট জ্বলছে না। এমনকি যে রিসেপশন রয়েছে, রিসেপশনে একটা ছোট্ট জিরো পাওয়ার ডুম জ্বালিয়ে রেখেছে, কোনো কেউ নেই, ফাঁকা। কিন্তু রিসেপশনটা খোলা, কেউ নেই, আমি কাউকে দেখিনি। আমার আরো জিনিসটা গভীরভাবে ভাবলাম যে না, এখানে প্রত্যেকটা হোটেলে, যদি বকখালি তোমরা গিয়ে থাকো বা কেউ আগামীতে যাবে, দেখবে প্রত্যেকটা হোটেলের মধ্যে কিন্তু ভালো মতো ডেকোরেট করা, সুন্দরভাবে লাইটিং করা, একটা মানে গমগম ব্যাপার থাকে না, গমগম ব্যাপার, লোকজনের একটা কৌতূহল, গান চলছে, একটা মানুষ আসা যাওয়া করলে সেই স্থান বোঝা যায়। কিন্তু সবার মাঝে ওই হোটেলটা একদম ফাঁকা, নিস্তব্ধ, আর একদম যেন মনে হচ্ছে দেখেই একটা শ্মশানের মতো ঠিক ওর ভিউটা। তো এবার আমরা ঘটনায় এগোই, হোটেলের নামটা আমি বলবো, চিন্তা নেই। আমাদের যে ঘটনাটা পাঠায় কাবেরী আহমেদ, উনি বলেন আমরা দীঘা খুব যেতাম। তো দীঘা আমরা যেতাম, দীঘাতে 2-3 বছর ধরে আমরা যাচ্ছি না, কারণ আজ থেকে 3 বছর আগে লাস্ট ইয়ার যখন দীঘাতে যাই, তখন দীঘাতে হোটেলে একটা ঝামেলা হয়েছিল। তারপর থেকে মন উঠে যায়, বলে না অনেক জায়গায় অনেক কিছু হলে পরে আমরা দেখবে বলি দূর এখানে আর আসবোই না, এই লাস্ট আসা। ঠিক এরকমই কাবেরী দিদিভাইদের সাথে হয়েছিল। তারপরে কাবেরী আহমেদ দিদিভাইরা ওখানে আর যান না। দিদিভাই বলেন ঘুরতে আমাদের সমুদ্র খুব ভালো লাগে। আমরা যেহেতু অনেক মুসলিম ধর্মের, আমরা পুরী যাই না। তো আমরা কোথায় যাব না, বকখালি, বকখালি আমরা যাই। মন্দারমণি বহুবার আমরা গেছি সেখানে। তো আমরা বকখালি যখন যাই, বকখালিতে যেই হোটেলের কথা আমি এতক্ষণ বলছি, সেই হোটেলেই দিদিভাইরা কিন্তু উঠেন। বলছে আমরা 5 জন ছিলাম, হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ডের এক বন্ধু আর তার মানে হাজবেন্ড ওয়াইফ আর কি, তারাও গেছিল। আর তাদের কোনো সন্তান ছিল না, আমাদের একটি ছেলে ছিল ওই 4.5-5 বছরের। আমরা 5 জন আমাদের পার্সোনাল গাড়ি করে যাই, একই গাড়িতে আমরা 5 জন যাই। যাবার পর আমরা ওই হোটেলটা নিই, সাদার মধ্যে ছোট্ট একটা হোটেল, দোতলা। দেখে আমাদের সেরকম পছন্দ না হলেও সত্যি কথা বলতে রুম রেটটা খুবই কম ওখানে, হালকা। তো সেই হোটেলটা আমরা নিই। নেওয়ার পর সারাদিন কোনো লোক আসা যাওয়া করে না। হোটেলের মধ্যে থাকলে পারে দেখবে সারাদিনে কত লোক মানে দেখতে আসছে যাচ্ছে, বা অন্য আদার্স রুমে রয়েছে, বলছে ওই রুমে আর ওই হোটেলে কেউ আসা যাওয়া করে না। তা আমরা ভাবছি হয়তো দীঘাতে প্রচুর লোক যায়, বকখালি এখনো পর্যন্ত সেরকম লোক যায় না, কারণ বকখালিতে তো স্নান করার জায়গাটা নেই, সমুদ্রের স্রোত নেই। তো ফাঁকা নিলিবিলি একাত্ম মানে একান্তই তুমি একা থাকবে, বা 2 জন গেলে নিলিবিলি ফাঁকা বসে থাকলে মানে রিল্যাক্সের জন্য বকখালিটা ভালো, যে আমি গেছিলাম একটু রিল্যাক্স করতে। তো সেই রকমই বলছে পরিবারকে নিয়ে যাওয়াতে আমার ভালো লাগছে, কিন্তু মানে ওই হোটেলটায় মানে একটা লোকজন আসা যাওয়া করছে না। আমার হাজবেন্ড আমাকে বলল যে আহ, সত্যি বকখালিতে না লোকজন খুব কম আসে, আমার হাজবেন্ড বলল। তা আমি বললাম হ্যাঁ, এখানে আস্তে আস্তে দাঁড়াও, পর্যটকরা খোঁজটা পাক। আর হোটেল ভাড়াও খুব কম, 500 টাকা, 600 টাকা, 700 টাকায় তুমি ভালো রুম পাবে। তো বলছে এই জন্যই মনে হয় কেউ আসে না এখনো পর্যন্ত, এই দিকটা এতটা মানে চল হয়নি বকখালি। আস্তে আস্তে লোকে আসবে, বকখালিটা হোটেলও খুব কম, হাতে গুনে যদি 20-21টা হোটেল হবে বকখালিতে, এর বেশি হোটেল নেই। তাও এখন নতুন নতুন 2-1টা হয়েছে দেখলাম, ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে কিছু করেছে, হোমস্টে গেস্ট হাউস এগুলো হয়েছে। তো
দিদি ভাইরা যখন যান তখন কিন্তু এগুলো ছিল না, তখন ওই হাতে গুনে ওই ধরে নাও 18টা 17টা মতো হোটেল এরকম আছে। বলছে সারাদিনটা যেরম করে হোক ওই ঘুরে ঘুরে এদিক ওইদিক করে কাটলো সারাদিনটা। রাতের বেলা আমার হাজবেন্ড আমাকে বলল যে কাবেরী চলো আমরা, আর ওর বন্ধুর বউ তো একদম রেডি, বললে চলো আমরা সবাই মিলে গিয়ে রাতের ডিনারটা সেরে আসি। ডিনারটা সেরে এসে আমরা নয় রুমে সবাই টিভি টিভি দেবো, গল্প গুজব করবো। আমরা একদিনের জন্যই যাই, আর বকখালিতে একদিনের বেশি থাকার মতো কিছুই নেই দেখার মতো, বোর লাগবে। তো ভালো কথা। তো আমরা যখন বেরোচ্ছি হোটেলেরই একটি ছেলে বাইরে দাঁড়িয়ে রয়েছে, হোটেল থেকে বাইরে, হোটেলে কেউ নেই, বাইরে দাঁড়িয়ে রয়েছে। তো পার্কিং এর ওখান থেকে যখন গাড়ি বের করছি, পার্কিং বলতে সামনেটা একটু জায়গা আছে, দুটো তিনটে থাকবে মানে গাড়ি রাখার মতো। তো সে আমাকে বলল যে ম্যাডাম একটু তাড়াতাড়ি চলে আসবেন, হ্যাঁ 10:30টার মধ্যে চলে আসবেন, আমরা বাইরে গেট লক করে দেবো। তা আমার হাজবেন্ড বললো না না 10:30টায় হবে না, 11টার মধ্যে ফিরে আসছি, বাচ্চা নিয়ে যাচ্ছি, তারপরে বন্ধু বান্ধব ঘুরতে এসছি, একদিনই তো, সকালে বেরিয়ে যাবো, একটু সমুদ্র ধারে বসবো না? তো বললো ঠিক আছে। আমরা বেরোলাম তখন 7:30 পৌনে 8টা বাজে গাড়ি নিয়ে। সোজা গেলাম বিচে, বকখালি বিচে। ওখানে তো কিছু নেই, ওই মাছ ভাজা, ভুট্টা, আইসক্রিম, ফুচকা এসব ছাড়া কিছু নেই। আর ওই বসার জন্য 10 টাকা করে সমুদ্র ধারে চেয়ার ভাড়া নিয়ে ওই বসে থাকতে হবে 1 ঘন্টা, 10 টাকা ভাড়া। আর সমুদ্রকে দেখতেও পারবে না, কোনো কোনো আলোও নেই, সমুদ্র দেখতেও পারবে না। আর সমুদ্রের এই একটা শুধু হালকা হাওয়া, আর সমুদ্রের হালকা একটা শব্দ জলের, ব্যাস। তা আমি আমার মিসেসকে বললাম বসতেই হবে। তো ছেলে বলছে আইসক্রিম খাবো, মিসেস বলছে না একটু মাছ ভাজা খাবো, বসো। তো যেহেতু উনি বন্ধু ছিল, বন্ধুর বউ, সবাই মিলে আমরা বসলাম। ছেলে তো আমার ধনন্তরী, বসে না, সারাক্ষণ ঘুরবে ঘুরবে। ওকে নিয়ে কোনো রকম একটু হাঁটালাম, কোলে নিয়ে ঘুরলাম। যাই হোক, আমরা ওখানে আইসক্রিম খেলাম, মাছ ভাজা নিলাম, ফিশ ফ্রাই। আমরা ফিশ ফ্রাইটা নিয়ে আমরা ওখানে খাইনি। তো আমার যে বন্ধুর বউ ছিল, ও আমাকে বলল যে ভাইয়া আমরা চলেন ফিশ ফ্রাইটা সমুদ্রের ধারে চেয়ারে বসে সবাই খেয়ে নিই। তো আমার মিসেস আবার বলল না না এখানে অন্ধকার, আর সমুদ্রের ওখানে না কিরকম একটা পচা পচা কিছু নারকোল সবাই ডাব ঠাপ খেয়ে ফেলে, ওই পচা কিছু খোসা টোসা গন্ধ বেরোচ্ছিল। তো তখন আমার মিসেস বলল যে না না চলো রুমে গিয়ে খাবো। আমি বললাম এই তো এখন রাতে ডিনার করবে, আবার গিয়ে খাবে? তো বললো এখন যদি এটা খাই তাহলে রাতে ডিনার করতে পারবো না। তা আমি বললাম যে হ্যাঁ কথাটাও ঠিক। তা আমরা ওখান থেকে তড়িঘড়ি করে ওই 9টার দিকে বেরিয়ে যাই। একটা হোটেলে আসলাম, খুব ভালো একটি খাওয়া দাওয়ার হোটেল, এসি হোটেলটা। আর ওই হোটেলে এসে আমরা খাওয়া দাওয়া করি। মাছ ভাজা কিন্তু আমাদের গাড়িতে রাখা, গাড়ির মধ্যে মাছ ভাজাটা রাখা রয়েছে, বেশ অনেকগুলো চিংড়ি মাছ, লোটে মাছ, অনেকগুলো পমপ্লেট মাছ সব নিয়েছি, ওগুলো রাখা আছে, রাতে গিয়ে খাবো। ভালো কথা। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে এসে গাড়িতে যখন বসি, তখন গাড়ির মধ্যে একটা আস্তে ভ্যাপসা একটা দুর্গন্ধ বেরোচ্ছে। যখন গাড়ির দরজাটা মানে গেটটা খুলি ঢুকবো বলে, তখন তো আমি তখন বললাম ইস মাছগুলো কি পচা দিল নাকি গো? ছেলের বাবাকে বলছি কিরকম একটা দুর্গন্ধ বেরোচ্ছে। তো বললো যে না, এসি অন ছিল তো, আর যখন রেখে যাই তখন এসি অফ ছিল, গাড়ি তো বন্ধ ছিল, কিন্তু ওই কাজগুলো তো খোলা ছিল না, তোলা ছিল। ওই একটা মানে ভাব জমে ওই গন্ধটা লাগছে, 3টে মাছ রয়েছে ওই মিলে ওরকম লাগছে, কিছু না। আমরা ওখান থেকে খাওয়া দাওয়ার পর সবাই যে যার মতো চলে যাই রুমে। রুমে গেলাম, পাশাপাশি রুম ছিল। আমার হাজবেন্ডের যে কলিগ ছিল অফিসে, ওদের রুম ছিল 101, আর আমাদের ছিল 102 রুম। তো পাশাপাশি দুটো রুম। আমরা যার যার রুমে যাই, গিয়ে ফ্রেশ হইনি, গরমকাল ছিল। ফ্রেশ হওয়ার পর আমার হাজবেন্ড বলল আমার বন্ধুকে ফোন করি, এবার ও আসুক, একটু বিয়ার খাবো আমরা, একটু চিল বিয়ার সব নিয়ে এসছি। তো ভালো কথা। ফোন করতে ওরা আসলো। এবার এসেই যে আমার হাজবেন্ডের কলিকের বউ, সে আমার ছেলেকে খুব ভালোবাসে। ও
ওকে নিয়ে সারাদিন মানে খুব 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 খেলা, মানে আমার রুমেও থাকছিলই না, ওরাই নিয়ে চলে যাচ্ছিল। ওদের বাচ্চা টাচ্চা কোনো নেই, ওদের বিয়ে হয়েছেও খুব অল্প দিন। তো যাই হোক, ও এসে বাচ্চাটাকে নিয়ে খেলা করতে থাকে। তো আমরা সবাই 4 জন মিলে আহ, ওই মাছ ভাজা দিয়ে আমরা সবাই বিয়ার খাই। খাবার পর অনেকক্ষণ রাতে গল্প হয়, প্রায় 12টা 12:30। তারপর আমিই বললাম যে এবার যার যার মতো শুয়ে পড়ো, আমাদের নেক্সট ট্রিপ কোথায় হচ্ছে। বললো পুরুলিয়া। তো পুরুলিয়ায় যেতে গেলে একটু ঠান্ডা না পড়লে পুরুলিয়াটা ভালো লাগে না। তো বললে এই গরমের সময় পুরুলিয়ায় যাব না, আর ঠান্ডাটা পড়ুক। আমরা মানে যেরকম দীঘাতে ছিলাম তখনও আমরা প্ল্যানিং করেছিলাম যে এখানে এবার যাব। তো আমরা ঘুরতে গেলে কোনো জায়গায় নেক্সট ট্রিপের প্ল্যানিংটা করে রাখি। তো এবার অফিসে গিয়ে সবাই সবাইকে বললে যদি কেউ আমাদের সাথে যুক্ত হয় তাহলে তারা যেতে পারে, কোনো অসুবিধা নেই। নাহলে আমরা এই 4 জন চলে যাব, মানে দুটো পরিবার। এবার ওরা ওদের রুমে চলে গেল, 12টা 12:30 বাজে। আমরা আমাদের রুমে শুয়ে পড়ি। রাতের বেলা ওই প্লাস্টিক কাগজের দেখবে একটা খচখচ 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 করে প্লাস্টিক আওয়াজের একটা শব্দ হচ্ছে, আর খুব কানে লাগছে। খচখচ খচখচ করে শব্দটা খুব কানে লাগছে। তো আমি তখন উঠলাম, উঠে বসে, ছেলে আমার মাঝখানে শুয়ে রয়েছে, ঘুমোচ্ছে, বাবাও ঘুমাচ্ছে। আমি ঘরে এরকম করে দেখছি যে হয় না অনেক সময় চুয়া টুয়া ঢুকলে পারে কোনো মাছের যে আমরা খেয়েছি ডাস্টবিনের মধ্যে রেখেছি, হয়তো বের করে নিয়েছে বা এরকম কোনো কাগজ টানছে। তো দেখলাম যে না, কোনো কিছু না, শুয়ে পড়লাম। তো ভাবলাম যে একটু বাথরুমে যাই। আবার উঠলাম, উঠে পাশ থেকে উঠে বাথরুমে গেলাম। বাথরুম থেকে যখন আমি বাইরে বেরোলাম তখন না ঘরের মধ্যে একটা আস্তে আস্তে একটা দুর্গন্ধ পচা পচা মাছের বেরোচ্ছে। তো আমি এসে শুয়ে পড়ি। শুয়ে পড়ে আমি ঘুমিয়েও পড়ি। কিছুক্ষণ পর একটা ঠান্ডা শীতল নরম হাতের একটা স্পর্শ আমার যেন পায়ের মধ্যে এরকম করে কেউ, পায়ের মধ্যে এরকম করে যেন আলতো আলতো হাতে কেউ হাত বুলাচ্ছে, ঠান্ডা হাত। আমি চোখটা খুললাম, খুলে না আমি এরকম করে ঘুরে তাকালাম, দেখলাম কেউ যেন আমাকে পায়ে হাত দিয়ে ডাকছে। আমরা কি করি, ঘুমালে পারে কেউ আস্তে আস্তে ওঠো ওঠো করে হাত দিয়ে বা এমনি নাড়িয়ে রাখি। ঠিক মনে হলো আমাকে কেউ যেন পায়ে হাত বুলিয়ে ডাকছে, ঠান্ডা নরম শীতল হাত। আমি তাকাতে দেখছি একটা মেয়ে, বেশ স্বাস্থ্য চেহারাটা ভালো। মেয়েটা আস্তে 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 সরে যাচ্ছে, রুমের মধ্যে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমি যখন দেখছি রুমের মধ্যে আস্তে 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 আস্তে, মানে ও যেন রুমের মধ্যে ঘুরছে, মানে হেঁটে বেড়াচ্ছে। তো আমি ওটা দেখে আমি ভাবলাম যে কি ব্যাপার, তাহলে কি ওর বন্ধুর বউ কি রুমে এসছে, কি শরীর টরীর খারাপ করলো, কিছু কি বলবে, জোরে ডাকতে পারছে না, কিছু কি ব্যাপার হবে, মানে আমি এই 7-5 নানা রকম কিছু ভাবছি। এই জিনিস আমি ভাবতে ভাবতে আমি উঠে বসি। বসে যে বন্ধুর বউর নাম ছিল, আমি ওর নাম করে ওকে বলি যে এ অমুক, তুমি আমায় ডাকছো, কিছু সমস্যা হয়েছে? ও মাথা নাড়ছে আমার দিকে, কিন্তু পেছন ফিরে। আমার ঘরে নাইট রুম জ্বলছে, পরিষ্কার আমি দেখছি একটা কালো রঙের, মানে নাইটি জাতীয় কিছু বা বলতে পারবো না, আমি পেছন দিক দিয়ে দেখছি চুল ছাড়া, ঠিক আমার ওই বন্ধুর, মানে আমার হাজবেন্ডের বন্ধুর বউ পুরো। কিন্তু ওর মুখ দেখতে পাচ্ছি না, পেছনে গঠনটা দেখে বুঝতে পারছি। তা ও মাথাটা এরম এরম করে এরম করে নাড়ছে। আমি তখন বললাম, তাহলে তুমি আমার রুমে এত রাতে কি হয়েছে? আমি, ও আর কোনো কথা বলছে না, পেছন ফিরে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি না উঠে ওর সামনে যাওয়ার জন্য খাট থেকে নামি। আমার যে মিরর ছিল, হোটেলে তো জানো মিরর থাকে, লম্বা যে মিরর, ওর মুখটা ঠিক ওই মিররের দিকে। আমি তো শুয়ে এরকম দেখছি, আয়নাটা তো দেখতে পাচ্ছি না। যখন উঠে আমি নাববো, মানে পাটা নাবিয়েছি, তখন আমি আয়না দেখছি, পুরো মুখটা জ্বলা, পুরো মুখটা জ্বলা, মানে বিকট, কিন্তু মুখে না একটা মায়াবী, মানে আমি দেখে প্রথমে তো ভয় পাই, কিন্তু মানে মুখটা দেখে না খুব করুণ লাগলো।
বুঝতে পারলাম সে কিন্তু আমাকে ক্ষতি করার জন্য আসেনি। সে যদি ক্ষতি করার হতো তাহলে তার মুখটা অন্যরকম হতো। সে আমাকে আঁচড় দিতে পারতো, সে আমাকে টেনে খাট থেকে ফেলে দিতে পারতো, আমাকে তার হাত দিয়ে আমাকে ডাকতো না। আমি উঠে দাঁড়িয়ে ভয় তো পাই, চিৎকার না করে, যেহেতু আমি একজন মুসলিম বাড়ির মেয়ে, আমার প্রচণ্ড সাহস। আর আমি ছোটবেলা থেকেই অনেক আমার নানু, তারপর আমার সে নানার কাছে, আম্মা কাছে অনেক আমি কিন্তু এই ভূতের ঘটনা, সত্যি ঘটনা অনেক শুনেছি। আমি শুনে শুনে বড় হয়েছি, তো আমার মনে সেই সাহসটা আছে। তা আমি তখন ওখানে দাঁড়িয়ে সূরা পাঠ করি। সূরা সূরা যখন আমি পাঠ করছি, আমি দেখছি যে দাঁড়িয়ে রয়েছে আমার হাজব্যান্ডের বন্ধুর বউ রূপ ধরে, মানে পেছন দিক দিয়ে ওরম লাগছে, সামনের দিক দিয়ে একদমই আলাদা, আমি যেটা কাছে দেখতে পাচ্ছি। তো সে অদ্ভুতভাবে একটা চিৎকার করলো, চিৎকার করে জানি না কোথায় গেল, কাঁচটা না চির খেয়ে গেল, মিররের কাঁচটা। আমি তখন ভাবলাম কি হলো। আ- যখন আওয়াজটা শুনলাম, আমি না বিছানার মধ্যে বসে আমার হাজবেন্ডের পা ধরে আমি ঝাঁকাচ্ছি, এই ওঠো ওঠো ওঠো, এই এই তাড়াতাড়ি ওঠো, ছেলের নাম করে বলছি, ছেলের বাবা ওঠো। ও উঠে বলছে কি হয়েছে তোমার। আমি তখন বললাম আর বলো না, এরকম এরকম ব্যাপার, আমার সাথে এরকম এরকম ঘটেছে। ও এক মুখ হেসে বলল, ও ভূতের মানে বই দেখে দেখে না, ভূতের মুভি দেখো এত ইউটিউবে, মানে মাথাটা খারাপ হয়ে গেছে, কোথায় কি আছে। আমি বললাম বিশ্বাস করো। আচ্ছা বিশ্বাস হচ্ছে না তো, চিৎকার চেঁচামেচি করছে, ও কথাই বলতে দিচ্ছে না। ও লাস্টে আমাদের চিৎকার শুনে পাশে যে ওর কলিগ ছিল সে উঠে আসে। সে কলিগ বলল যে, কলিগ বলছে কি হয়েছে ভাবি। তখন আমি বললাম না না কিছু হয়নি। তো আমার হাজবেন্ড ওকে সব বললো, তারও বউ এসছে। আমি তখন ওর বউকে বললাম যে জানো তো, তোমারই মতো একজনকে আমি এক্ষুনি দেখেছি। বলছে আমার মতো, আমি তো রুমে শুয়েছিলাম। আমি বললাম হ্যাঁ তুমি তো রুমে শুয়েছিলে, কিন্তু এরকম একজন এসে আমার পায়ে দেখো হাত দিয়ে আমায় ডাকে, কিন্তু সেটা তুমি ছিলে না, পিছন দিক থেকে তোমার মতো লাগছিল, কিন্তু সেটা অন্য কেউ ছিল। আমি কাছে, যেই কাছে দেখেছি বলতে যাই আমার হাজবেন্ডকে, তখন আমি বললাম কাজটা দেখো, আয়নাটা দেখো। যখন আয়নাটার দিকে দেখলো, তখন দেখছে আয়নাটা এরকম এরকম, তখন দেখছে আয়নাটা এরকম এরকম ভাবে জিগজ্যাগের মতো হয়ে চির খেয়ে গেছে। তখন বলছে এটা কি করে হলো, এরকম তো ছিল না, রাতের বেলাও তো এরকম ছিল না শোয়ার সময়। আমি বললাম ছিল না সে তো আমিও জানি। আমি তাহলে কি বলছি, তখন ওদের বিষয়টা সব বললাম। সকালবেলা কোনো রকম, রাতে ওখানেই আমরা ছিলাম, অতটা ভয় পাইনি। সকালবেলা আমরা ওখান থেকে সোজা, আমাদের 10টার সময় রুম ওখান থেকে চেক আউট করার কথা ছিল, 10টায় চেক ইন করে, চেক আউটও 10টায়। আমরা মানে তখন 8:30 কি 8:15 হবে, বেরিয়ে যাই ওখান থেকে। আর কোনো রিস্ক নিইনি, আর থাকিনি। আর ওই যে বকখালির হোটেলের নাম আমি ঘটনার শেষে তোমাদের বলে দেবো। আর মন্দারমণির যে ঘটনাটা এবার শোনো। মন্দারমণির ঘটনাটা আমাকে কালকে এক ভাই লিখেছে, বলছে দিদি ভাই আমরা দুই বন্ধু গেছিলাম মন্দারমণিতে ঘুরতে। আসলে আমরা দুজনই এই সোশ্যাল মিডিয়ায় কাজ করি। তাদের মানে ফেসবুকে একটা মানে অ্যাকাউন্ট আছে দুজনেরই। তো ভালোই অ্যাকাউন্ট। বলছে যে সেই অ্যাকাউন্টেরই আমরা কিছু মানে ভিডিও ওখানে করতে যাই। এবার উম, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা জানি একঘেয়েমি হয়ে যায় যদি বাড়িতে থেকে কন্টিনিউ করতে থাকি। তো মাঝে মাঝে আমরা কি করি, শরীরও রেস্ট হয়, আর আমাদের যে ভিডিওগুলো হয়, কন্টেন্ট ক্রিয়েটার তো সেগুলো অনেক ইমপ্রুভমেন্ট হয়, বাইরে গেলে নানা রকম নানা জায়গার ভিডিও দিলে পারে তোমাদেরও দেখতে ভালো লাগে। তো আমারও এরকম অনেক হেনরি আইল্যান্ডে শাড়ি পরে অনেক শর্টস ভিডিও করা আছে, একে একে দেবো আমি ভিডিওগুলো। তো সেরকমই এরাও কিন্তু মন্দারমণিতে যায় একদিনেরই জন্য। বলছে দিদি ভাই ওখানে না কোনো বোকা তোমাকে ধরবে না, যেটা দেখলাম ওদের ধরেনি। আমরা বাইক নিয়ে যাই দুই বন্ধু, আমাদের কোনো বোকা টোকা ধরেনি, আমরা কোনো হোটেল বুকও করিনি, একদিনের জন্য থাকবো, ব্যাচেলার দুটো ছেলে। আমরা একটা হোটেল নিই 1700 টাকা, আমাদের ওয়ান নাইট স্টের জন্য রুম রেন্ট নেয় 1700 টাকা। এবার খাবার তোমরা হোটেল থেকেও খেতে পারো, বাইরে দিয়েও খেতে পারো।
তো আমরা যেদিন গেছি সেদিন বাইরে খাওয়া দাওয়া করেছি। রাতের বেলা হোটেল থেকে রুটি আর মুরগির মাংস কষা আর স্যালাডটা রাতে নিয়েছিলাম। দিনের বেলা আমরা বাইরে খাই। বলছে আমরা সারাদিন ঘুরে ঘুরে দিদিভাই মানে সমুদ্রর ধারে এইদিকে ওদিকে বাইক নিয়ে নিয়ে চলে যাই, মেরিন ড্রাইভ, দীঘাতেও যাই। আমরা রুমে থাকিনি, রাতটুকুনি শুধু ঘুমানো। তো আমরা অনেক ভিডিও করি আমাদের ফেসবুকের জন্য, আমরা ভিডিও করতে থাকি। এবার আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, যারা আছে তারা বুঝবে। সব থেকে ভালো একটা সময় হয় ভিডিও এডিটিং করা, সেটা হচ্ছে রাতের বেলা শুয়ে সবাই ঘুমিয়ে পড়ে, তখন মাইন্ডে যেন একটা ফুর্তি থাকে। তখন এডিটিং করতে একটা অন্য লেভেল যায়, কারণ নিস্তব্ধ চুপচাপ, তুমি যেন মনে হচ্ছে ওই জায়গাটায় তুমি চলে গেছো, ওখানে তুমি প্রেজেন্ট। তো সেরকমভাবে আমি ওখানে যে ভিডিওগুলো করি সেগুলো রাতের বেলা শুয়ে এডিটিং করছি। আর আমার সাথে যে আমার সহ বন্ধু গেছে, ও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার, ওরও কিন্তু ফেসবুকে পেজ আছে, ও কিন্তু ওর মতো এডিটিং করছে। এবার ও এরকম ভাবে এডিটিং করছে, আমি এডিটিং করছি এরকম ভাবে, মানে শুয়ে ফোনটাকে এরকম সামনে নিয়ে। তো একভাবে তো শুয়ে করা যায় না, কখনো উঠে বসছি, কখনো চিৎ হচ্ছি, কখনো পাশ ফিরছি। তা ওকে দেখলাম ও পাশ ফিরে এক সাইড হয়ে শুয়ে পড়লো। ও কিন্তু ওর ফোনের লাইট জ্বলছে। তো আমি ভাবলাম যে হয়তো ও এডিটিং করছে, নিজের মতো করে এডিটিং করছে, করুক। আমি আমার মতো করে চুপচাপ ওই ফোনটা হাতে নিয়ে এরকম উঁচু করে ধরে এডিটিং করছি। আমি কিন্তু আমার মতো এডিটিং করছি। হঠাৎ রুমের মধ্যে গ্লাসটা পড়ার আওয়াজ হলো, কাঁচের গ্লাসটা। কাঁচের গ্লাস আমরা ব্যবহার করিনি, আমরা কিন্তু এসব অ্যালকোহল কোনো জিনিসও খাইনি। আমরা একদিনের জন্য গেছি একটুখানি রেস্ট, রাতে একটু ঘুমাবো, মানে ওই একটু ঘুরবো আর জাস্ট একটুখানি ওই ভিডিও করার জন্য। বলছে রাতের বেলা প্রথম একটা গ্লাস পড়ার শব্দ হলো। তারপর আমি উঠলাম, উঠে বসলাম। আমি ভাবলাম ইঁদুর ফিদুর হয়তো ফেলে দিয়েছে, কিছু হবে, আমি অত মাথায় দিইনি, আমি আমার মতো শুয়ে পড়ি। জানি না আমাদের জন্য একটা অন্য কন্টেন্ট ওখানে তৈরি হচ্ছিল, আমি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে বুঝতে পারিনি। তো আমি বসে আছি, তা বসে থাকতে থাকতে অনেকক্ষণ হয়ে যায়। তো ও যেহেতু পাশ ফিরে শুয়েছে, তা আমি ভাবলাম ও কি কাঁচের গ্লাসটা পড়ে ভাঙলো, আওয়াজ পাইনি। আমি আমার সাথে সাথে ওকে বললাম এই ওঠ, ওকে খেলা দিলাম। তো ও দেখলাম না, কোনো আওয়াজ নেই। ও মা, যখন মুখটা ঝুঁকিয়ে এরকম করে দেখছি, তখন দেখছি নিশ্চিন্তে একদম বিন্দাস ও ঘুমাচ্ছে। আমি বললাম ও বাবা, ও তো ঘুমিয়ে পড়েছে, আমি কাকে ডাকলাম। তো যাই হোক, আমি তখন নিজের মতো যে ভিডিও এডিটিং করে শুয়েছি, ফোনটাকে রেখে চোখে হালকা ঘুমটা আসে, তখন প্রায় রাত 2:30 বাজে। অতক্ষণ আমি যাক না এডিটিং করছিলাম, চোখে হালকা ঘুম আসে। আমি ভাবলাম ঘুমানোর মধ্যে যদি আবার ওয়াশরুম উঠতে হয়, আর ঘুম হবে না, সকালবেলা আবার বেরোতে হবে, বাইক চালানো যদিও দুজনেই পারি, মানে অল্টারনেট করে দুজনেই চালাবো, কিন্তু তবুও ভাবলাম যে না, এবার শুয়ে পড়ি, শোয়ার আগে একবার ওয়াশরুম থেকে ঘুরে আসি। তো সত্যি কথা বলতে যখন আমি ওয়াশরুমে গেলাম, তখন ওয়াশরুমে আমি দাঁড়িয়ে মানে বাথরুম করছি, আমার বাথরুমের যে দরজাটা আমি লক ফক করিনি। দুজন ছেলে, ও ঘুমাচ্ছে তো আমার বন্ধুই, আমি এরকম করে আলতো করে কুলো দিয়ে এরকম মারি, দরজাটা বন্ধ হয়ে যায়, ভেজিয়ে যায়, আমি বাথরুম করছি। দরজাটা কেউ ঠক 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 3বার কেউ নখ দিয়ে বেশ জোরে মারে, আর দরজাটা স্থির ছিল। যখন 3বার কেউ মারলো, দরজাটা দেখলাম আস্তে করে খুলে গেল। আমি কিন্তু ওয়াশরুমে দাঁড়িয়ে বাথরুম করছি, আমার ঘুমটা উড়ে গেছে, আমার চোখের ঘুমটা উড়ে গেছে যে দরজাটা এতক্ষণ পর কে খুলছে। আমি তো প্রায় 1 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি, দরজাটা তাহলে এখন কে খুললো। আমি সাথে সাথে ঘুরে হাতে মুখে জল দিয়ে, ওই মগে জল ছিল, হাতে মুখে জল দিয়ে আমি বেরিয়েই কোনো রকমে আমি রুমের মধ্যে না এরকম করে দেখছি যে কি হলো, এটা এটা কি হলো। তারপর আমি কিছুই না দেখতে পেলে আমি শুয়ে পড়ি। সকালবেলা যখন আমার ঘুম ভাঙে, তাও আমার পাশের ওই বন্ধু আমাকে ডাকে, কেন ও তো আমার অনেক আগে শুয়ে পড়েছে, ও তো এডিটিংই করেনি। যখন ও আমাকে বলল যে ভাই ওঠ, বেরোতে হবে তো, চল একটু জল খাবার খেয়ে নি,
আমি এখানে স্যান্ডউইচ আর কফি অর্ডার দিয়ে দিচ্ছি, খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাব কোলাঘাটে, আমরা দুপুরে লাঞ্চটা করব, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে, তুই করে দে, আমি উঠছি। কিছুক্ষণ পর ও ফোন করে অর্ডার দিয়ে আমাকে বলছে, কিরে তোর তোর গলায় এগুলো কিরে ভাই, কি হয়েছে? নখের আঁচড়, 3টে আঙুলের আঁচড় এরকম করে টেনেছে, পায়ে টেনেছে, হাতে স্যান্ডো গেঞ্জি পরেছিল এগুলো ছিঁড়েছে। মানে একটা বাজে ব্যাপার। সব থেকে ব্যাপার হচ্ছে ওরা তো ভূতের ভয় কতটা পেয়েছে ওরা নিজেরাও বলছে, আমরা জানি না। কিন্তু এই যে নখের আঁচড়, এগুলো নিয়ে যদি বাড়িতে যাই, বাড়িতে মা বাবা জেঠিমা কাকিমা সবাই তো একসাথে থাকি, তারা কি ভাববে যে ওই দেখো রাতের বেলা কোথায় গিয়ে ফুর্তি করে এলো। সব নখের আঁচড়, 3টে করে নখের আঁচড় পুরো লাল করে দিয়েছে চিড়ে, ফর্সা ছেলে। বলছে দিদি ভাই কি মারাত্মক জ্বালায় পড়েছি, কি করব? আমি হোটেল থেকে মাকে ফোন করে মাকে সব বললাম, কারণ আমি জানি ব্যাপারটা অন্যদিকে যাবে, খারাপ জিনিসটাই মানুষ বেশি নেয়। তো মাকে বলতো, তখন আমার মা বলল যে বাবু তুই বাড়ি আয়, আমি দেখছি। আমি যখন বাড়ি যাই, বাইক নিয়ে ঢুকে যাই বাড়িতে, আমি 3:30টার মধ্যে। মা আমাকে সন্ধ্যাবেলা নিয়ে, শনিবার ছিল মনে আছে, ওখানে বাড়ির ঠাকুরের পুজো হয় আমাদের ওখানে গ্রহরাজের, ওখানে নিয়ে গেল গ্রহ মহারাজের মন্দিরে, যিনি ব্রাহ্মণ পুজো করেন ওনাকে বলল দেখুন তো এগুলো কিসের এ? তো মানে আমার তখনও লজ্জা লাগছে, তখন আমি না এরকম মানে একটা মানে নিজের মুখকে লুকাচ্ছি, মানে আমি কোনো খারাপ পাপ কাজ করিনি, তবুও যেন আমার কেমন লাগছে। ওখানে আরো 5-7টা লোক আছে। তখন ওই বহু মহারাজের কাছে যিনি পুজো দিচ্ছিলেন মাকে বলল, তোর ছেলে প্রাণে বেঁচে এসছে, ভাগ্য ভালো। কোন কোন পেতনির পাল্লায় পড়েছিল, কোনো খারাপ পেত আত্মা, কোনো মেয়ে, তার পাল্লায় ও পড়েছিল। তখন বললো তোর সাথে কি কি হয়েছে বল। আমি বললাম আমার সাথে এরকম এরকম হয়েছে, ভিডিও এডিটিং করছিলাম, আর এরকম, আর কিছু হয়নি, আমি কিচ্ছু জানি না, আমি শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। আমি যেটা মিথ্যে, মিথ্যে সত্য আমি করতে পারবো না, সত্যকে মিথ্যে করতে পারবো না। যতটা হয়েছে ততটাই আমি বললাম, এর বিষয়ে আমি কিছু জানি না। কারণ বারবার বলছিল আর কি হয়েছে, আর কি হয়েছে, আমি বললাম। হুম। তারপর যাই হোক, সবকিছু ঠিক হয়। আমার সেরকম শরীর টরীর খারাপ কিছু হয়নি, ওই যে চেরাগুলো ছিল, ওই চেরাগুলোই মলম লাগাতে হয়, তারপরে জল পোড়াও খাই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়, 10-15 দিন পর সব ঠিক হয়ে যায়। এই ছিল আমাদের দুটো ঘটনা, এক হচ্ছে বকখালির আর এক হচ্ছে মন্দারমণির। বকখালির হোটেলের নাম আগেও বলেছি, পিঙ্কি হোটেল। বকখালির হোটেলের নাম পিঙ্কি হোটেল। ওই হোটেলে আমি আজ পর্যন্ত 5বার গেছি, কোনোদিন কোনো পর্যটককে আমি দেখিনি কোনো হোটেলের জানলা খোলা বা গেট খোলা, বা রাতের বেলাও আমি ওখান থেকে হেনরি আইল্যান্ড বা আদার সাইডে গেছি, ওখান থেকে আমি কোনোদিন দেখিনি কোনো হোটেলের মানে রুমে, ওই হোটেলের কোনো রুমে লাইট জ্বলছে। পিঙ্কি হোটেল, এই হোটেলে কেউ উঠবে না বকখালির। আর আমার কাছে অনেকে এই হোটেলে 4-5 জন ঘটনা শেয়ার করেছে। তো আজকে আমি আর কমেন্ট করছি না, ঘটনাটা অনেক বড় হয়েছে। এখনের মতো রাখছি, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল, ঠিক আছে? এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু, টাটা।